ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমি তোমাদের আজকে পড়াবো সূর্য সব শক্তির উৎস, এই নিয়ে পরিবেশ ও আকাশ সম্পর্কে এই পড়াটি। হ্যাঁ, ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞান বইয়ের কত পাতা এটা দেখো, 169 পাতা, 70-71 পাতা পড়াবো, ঠিক আছে? দেখো কি বলেছে। আর আমি যে কোনো ইম্পর্টেন্ট বলে দেবো, তোমরা অবশ্যই খাতায় নোট করো, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন তাদের স্বাগত জানাই। হ্যাঁ, আচ্ছা, তোমরা ভালো করে পড়াগুলো ফলো করো, উপকার পাবে। দেখো কি বলছে। সূর্য সব শক্তির উৎস কেন বলা হয়েছে? সূর্য সমুদ্রের জলকে টানে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। সূর্যের জন্যই কিন্তু এই জলের টানটা হয়। আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে জোয়ার কখন হয়, ভাটা কখন হয়, তাই তো? মানে গোটা পৃথিবীতে টানে, পৃথিবীকেই। চাঁদ যেমন যেমন টানে তেমনি, ঠিক আচ্ছা, সূর্য পৃথিবীকে টানে, তবে জোয়ার ভাটার চাঁদের টানের গুরুত্ব বেশি। চাঁদ পৃথিবীর অনেক কাছে আছে তাই টানে। তাহলে জোয়ার ভাটায় দেখো চাঁদের গুরুত্ব কি বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে দেখো, এই জায়গাটা আমি ইম্পর্টেন্ট বলে দিলাম যে সূর্য সমুদ্রের জলকে টানে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? সূর্য সমুদ্রের জলকে টানে, কে? না সূর্য পৃথিবীকে, গোটা পৃথিবী থেকে টানে, যা মানে চাঁদ যেমন টানে সেইভাবে সূর্য পৃথিবীকে টানে। তবে জোয়ার ভাটায় চাঁদের টানের গুরুত্ব বেশি, ভীষণ ইম্পর্টেন্ট। তখন সূর্যের টান বেশি না চাঁদের টান বেশি? চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে তাই চাঁদের টান বেশি। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যখন জোয়ার ভাটা হয় তখন টান কার বেশি থাকে, চাঁদের নাকি ইয়ের? বুঝতে পেরেছো? চাঁদের না সূর্যের? তখন বলবে চাঁদের আকর্ষণ বেশি, যেহেতু পৃথিবীর উপগ্রহ চাঁদ, আর চাঁদ যেহেতু পৃথিবীর অনেক কাছে থাকে সূর্যের থেকে, তাই চাঁদের আকর্ষণ বেশি। এখানে আমি একটা ব্র্যাকেট করে দিলাম, এটা তোমরা নোট করো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, তারাগুলো পৃথিবীকে টানে না, এটা প্রশ্ন করা হয়েছে। সবাই সবাইকে টানে, তবে তারা বা নক্ষত্রগুলো বহু দূরে আছে তাই টান কম, বুঝতে পেরেছো? চাঁদ যেহেতু পৃথিবীর কাছে আছে তাই আকর্ষণ বলটা বেশি, কিন্তু এখানে নক্ষত্র বলো আর সূর্য বলো, এগুলো তো অনেক দূরে আছে, তাই জন্য এদের আমরা আকর্ষণ বলটা মানে পৃথিবীটা অতখানি পৃথিবীর ওপর প্রভাব ফেলে না। সূর্যের দ্বিগুণ দূরে আছে অনেক তারা, আরও অনেক বেশি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে 8 মিনিটে, মনে থাকবে? সূর্যের পর সব থেকে কাছের নক্ষত্রর নাম কি? যদি আসে পরীক্ষায়, ভীষণ ইম্পর্টেন্ট, বানান করে তোমরা পড়বে, ঠিক আছে? প্রক্সিমা সেন্টাউরি, এটা হচ্ছে সব থেকে কাছের কি, সব থেকে কাছের, সূর্যের পর সব থেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। সেখান থেকে পৃথিবীতে আলো আসতে 4 বছরের বেশি সময় লাগে, ভাবতে পারো? 4 বছরের বেশি। এই আচ্ছা, তাহলে এইটা ব্র্যাকেট করে দিলাম। তোমরা কিন্তু খাতায় অবশ্যই এগুলো লিখো যে সূর্যের টানটা বা অন্যান্য নক্ষত্রের টান পৃথিবীর ওপর কম, যেহেতু পৃথিবীর থেকে এরা অনেক দূরে আছে, সূর্যের থেকেও দূরে আছে অনেক নক্ষত্র, তাই আকর্ষণ টানটা কম। আর চাঁদের টানটা বেশি কেন? না, চাঁদের আকর্ষণের জন্যই কিন্তু জোয়ার ভাটার ব্যাপারটা বেশি হয়। কেন? না, যেহেতু চাঁদ পৃথিবীর কাছে আছে, মনে থাকবে। আর কতটা আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে বলে দিয়েছি, 8 মিনিট হবে এটা। নেক্সট পড়ায় চলে যাচ্ছি। দেখো, বলছে 3 লক্ষ গুণ, আরও তারাগুলো এর থেকেও দূরে। বলছে কত লক্ষ গুণ দূরে তারা, অনেক তারা আছে যেগুলো 3 লক্ষ গুণ দূরে, বহু দূরে থাকে নক্ষত্র। সেই জন্য তারাদের এত ছোট দেখায়। এটা আসতে পারে তোমাদের, যে তারাদের এত ছোট দেখায় কেন? তখন তোমাদের বলতে হবে যে এরা অনেক দূরে আছে, এই যে 3 লক্ষ গুণ কি তারও বেশি দূরে আছে, তাই জন্য এদেরকে কি করি না ছোট দেখায়, মনে থাকবে?
অনেক দূরে আছে, বহু দূরে আছে বলে এদেরকে ছোট দেখি আমরা। তারপরে দেখো কি বলছে, এই জন্য তাদের আমরা ছোট দেখি, আসলে অত ছোট নয়। বহু নক্ষত্রই সূর্যের চেয়ে অনেক বড়, বহু নক্ষত্র সূর্যের থেকে অনেক বড়, তবু তাদের বিশেষ কোনো প্রভাব পৃথিবীতে নেই। পৃথিবীর আলো, তাপ, সূর্য সবই সূর্য থেকে আসে। সূর্যই আমাদের সব শক্তির উৎস। ঠিক আছে, বহু নক্ষত্র সূর্যের থেকে অনেক বড়, তবে তারা অনেক দূরে আছে বলে আমরা তাদের অত ছোট দেখি, অনেক দূরে। তাদের বিশেষ কোনো প্রভাব পৃথিবীতে পড়ে না, যেহেতু অনেক দূরে আছে। পৃথিবীর আলো, তাপ সবই সূর্য থেকে আসে। সূর্য আমাদের সব শক্তির উৎস। মনে থাকবে, যা কিছু আলো বলো, তাপ বলো, সব কিন্তু আমরা সূর্য থেকে পাই। অন্যান্য কোনো নক্ষত্রগুলো বহু দূরে আছে। একমাত্র সূর্যের পরে যেটা আছে প্রক্সিমা সেন্টাউরি, তাও আলো আসতে পৃথিবীতে 4 বছর সময় লেগে যায়। গাছের কাঠ পুড়িয়ে তাপ পাই, গাছের চাপা পড়ে কয়লা হয়েছে, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ হয়। তাহলে কিছু শক্তি আমরা গাছ থেকেও পাই। গাছের খাদ্য তৈরি করতে সূর্যের আলো লাগে। সূর্যের আলো ছাড়া গাছ কি করবে? বাঁচবে না। গাছ জন্মাতেই পারবে না সূর্যের আলো ছাড়া। বীজ ফোটার তাপ কোথায় পাবে? আর গাছ না থাকলে আমরা থাকতাম না। এটা একটা পড়া হয়ে গেল 169 পাতা। এবার দেখো 70 পাতায় যাচ্ছি। পরিবেশ ও আকাশ সম্পর্কে আছে। জীবজগৎ বাঁচিয়ে রাখবো আমরা। কিভাবে বাঁচিয়ে রাখবো? সূর্য চিরকাল এভাবে শক্তি ছড়িয়ে চলেছে। চিরকাল ঠিক বলা যাবে না, প্রায় 500 কোটি বছর আগে সূর্যের জন্ম। এটা আসতে পারে। তাহলেই দেখো এই পরের পাতায় 70 পাতার জীবজগৎ বাঁচিয়ে রাখবো আমরা কিভাবে, সেটা বলেছে। প্রায় 500 কোটি বছর আগে সূর্যের জন্ম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এটা আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা খাতায় নোট করো। বুঝতে পেরেছো? কত কোটি বছর আগে? না, 500 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। ঠিক আছে, তখন থেকেই শক্তি ছড়িয়ে দিচ্ছে আমাদের পৃথিবীতে। সেই শক্তির অল্প একটা অংশ পৃথিবীতে আসে। দেখো, পুরোটাই আসে না। সূর্যের সব শক্তির কিছু অংশ আমাদের পৃথিবীতে আসে। সূর্য কিভাবে শক্তি ছড়িয়ে যাবে? 500 কোটি বছর ছড়াবে, তারপর একসময় সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে। তখন পৃথিবীর কি হবে, আমাদের কি হবে? এখানে প্রশ্ন করা হয়েছে। বলছে সে তো অনেক দেরি। 500 কোটি বছর মানে বিশাল ব্যাপার। 500 কোটি বছর মানুষ বুঝেছে। 500 কোটি বছরের মধ্যে কত কিছু হয়েছে, তাই না? 500 কোটি বছর মানে তো আর কম যুগ নয়, বহু যুগ, বহু যুগ। ডাইনোসর এসেছিল এক সময়, সেও ধ্বংস হয়ে গেছে, তাই তো? তখন আমরা এসেছিল, আমরা তখন ছিলামই না যখন ডাইনোসরাস এসেছিল। পেট্রোলিয়াম এলো কোথা থেকে? প্রশ্ন করা হয়েছে। এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। বড় বড় বন আর প্রাণীদের দেহ মাটির তলায় চাপা পড়ে গিয়ে সেগুলো কি হয়েছে? নতুন উদ্ভিদের প্রাণীরা এইভাবে এসেছে। জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য কি করা হয়? তাহলে এটা একটা ব্যাকেট দিয়ে দিলাম তোমাদের। পরেরটায় চলে যাচ্ছি। জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য কি করা হয়? বলবে পুরোটাই আমাদের হাতে নেই। পৃথিবীতে পরিবেশটা বুঝতে হবে, যাতে নিজেদের দোষে জীবজগৎ ক্ষতি না হয় সেই দিকটা দেখতে হবে। অনেক কিছু আমাদের জানা নেই, কত রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, সেগুলো জানা জন্যই গবেষণা। তোমরা অনেক গবেষণা করবে, জীবজগৎ টিকিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা যেগুলো পেলাম, বলবে পৃথিবীতে আলো আসার মেন কারণ হচ্ছে সূর্য। অন্য তারাগুলো অনেক দূরে আছে। 500 কোটি বছর ধরে সূর্যের কি হয়েছিল? 500 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল, তারপর থেকে পৃথিবীতে আলো ছড়াচ্ছে। তার মধ্যে ডাইনোসরাস এসেছিল, সেও হারিয়ে গেছে। তারপরে ওই পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছে? কয়লা, পেট্রোলিয়াম। বলবে মানুষের দেহ বা দেহবশেষ, প্রাণীদের দেহবশেষ, সবচেয়ে বড় কথা গাছ, এসব মাটির তলায় চাপা পড়ে গিয়ে বহু বছর ধরে সেগুলো চাপা পড়তে এইগুলোই তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? এই হয়ে গেল ব্যাপার। তারপরে মানুষকে সজাগ হতে হবে। 70 পাতার এই পড়াটা তোমাদের পড়িয়ে দিলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং খাতায় অবশ্যই নোট করে নেবে। পরেরটায় চলে যাচ্ছি পরিবেশ ও আকাশ সম্পর্কে। আকাশে কত তারা, এই নিয়ে পড়ছি। সব নক্ষত্রের জন্ম মৃত্যু আছে, অনেকটা সূর্যের মতোই। দেখো, সব নক্ষত্র জন্ম মৃত্যু অবশ্যই থাকবে। আকাশে কত নক্ষত্র আছে, খালি চোখে কয়েক হাজার নক্ষত্র আমরা দেখতে পাই, তবে আসলে নক্ষত্রের সংখ্যা অনেক বেশি। বুঝতে পেরেছো?
যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই সেটা তো মাত্র কয়েক হাজার। প্রচুর নক্ষত্র আছে এবং সেগুলো সাইজে প্রচুর বড়। একটা নক্ষত্রের মৃত্যু হলো তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, তাতে পৃথিবীর ওপর কোনো প্রভাব পড়বে না, সেগুলো পৃথিবীতে আস্তে আস্তেই তো সব জ্বলে পুড়ে হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কোনো কিছুই এসে যায় না, পৃথিবী এত দূরে আছে। তবে হঠাৎ কোনো নক্ষত্র আমাদের কাছাকাছি এসে পড়লে তখন মুশকিল। বুঝতে পেরেছো? নক্ষত্র পৃথিবীতে ওপর এসে পড়তে পারে, নক্ষত্র পৃথিবীর ওপর পড়বে না। দাঁড়াও, এখান থেকে মেন জিনিস বলতে আমরা কি পড়লাম, এই যে এইগুলো পড়লাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি। সব নক্ষত্রের জন্ম মৃত্যু আছে, এগুলো সমাদের শূন্যস্থান পূরণ করেও আসতে পারে, টিকমারা আসতে পারে, ঠিক আছে? ওই জন্য সবার আগে বইটা ভালো করে পড়বে। বইটা পড়লেই কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সব কিছুই কমন পাবে, ঠিক আছে? দেখো খালি চোখে আমরা অনেকগুলো দেখতে পাই, যে নক্ষত্র আকাশে দেখতে পাই, কিন্তু যেগুলো ধরো অনেক দূরে আছে সেগুলো তো আমরা কি করে দেখব? সেগুলো তো মিটমিট করছে আলো, অত হাজার হাজার তারার মধ্যে সেগুলো প্রকাশই পায় না। তাই পৃথিবীর ওপর কোনো নক্ষত্র যদি ধ্বংসও হয়ে যায়, পৃথিবীর ওপর তার কোনো প্রভাব ফেলে না। বুঝতে পেরেছো? আর তারপরে দেখো, নক্ষত্র পৃথিবীর ওপর এসে পড়তে পারে, মানে এখানে প্রশ্ন করা হয়েছে, বলবে নক্ষত্র পৃথিবীর ওপর পড়বে না, তবে কোনো কোনো কিছু ক্ষেত্রে পড়তে পারে। 1994 সালে পৃথিবীর গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল, ঠিক আছে? এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে দাগমা ইয়ে করো তোমরা, আন্ডারলাইন করে দিচ্ছি, পয়েন্ট করো খাতায়। বলছে নক্ষত্র পৃথিবীর ওপর এসে পড়তে পারে, জিজ্ঞেস করা হয়েছে। তখন বলবে যে নক্ষত্র পৃথিবীর ওপর এসে পড়ে না সাধারণত, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, মানে 1994 সালে যেটা হয়েছিল, বৃহস্পতি গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল, ফলে বৃহস্পতির গায়ে অনেক বড় বড় গর্ত হয়েছিল। বুঝতে পেরেছো? বৃহস্পতিতে, কিন্তু আমাদের পৃথিবীতে নয়, বৃহস্পতিতে এই ঘটনাটা ঘটেছিল, 1994 সালে ঘটেছিল, যার জন্য বড় বড় গর্ত তৈরি হয়েছিল, মনে থাকবে। আচ্ছা, এটা কিন্তু খাতায় নোট করো তোমরা। এবার বলছে ধূমকেতু কি উল্কার মতো পৃথিবীর আর চাঁদের ওপর যা উল্কা জাম পড়েছে তেমনি? আচ্ছা দেখো, ধূমকেতু বলছে আসলে কি, এখান থেকে একটা ব্যাখ্যা দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের আসে, পরীক্ষায় আসবে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, বুঝতে পেরেছো? ছুটে বেড়ায় কি কোথায় আকাশে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, তখন দেখতে অনেকটা কিরাম লাগে, ঝাঁটার মতো লাগে। এমন ধূমকেতু কিছু অংশ বৃহস্পতির ওপর আছাড় হয়ে পড়েছিল। হ্যাঁ, এগুলো কি ঝাঁটার মতো লাগে অনেকটা, বলছে এমন সব, সে কথা বোঝা যায়, তাই না? আচ্ছা, বৃহস্পতির ওপর ওই ধূমকেতুর প্রভাব দেখো, তাহলে ধূমকেতু সম্পর্কে আমি বলে দিলাম যে এটা বরফ জমা পাহাড়ের মতো, বলবে ছুটে বেড়ায় আকাশে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, অনেকটা দেখতে ঝাঁটার মতো, ঠিক আছে? বৃহস্পতির ওপর এই ধূমকেতু পড়বে, একথা আগেই বলেছিল দুজন বিজ্ঞানী, শুমেকার আর লেভি। তাদের নামে এই ধূমকেতুর নামও হয়েছিল শুমেকার লেভি। ভীষণ ইম্পর্টেন্ট, বৃহস্পতির ওপর ধূমকেতু পড়বে, একথা কে বলেছিল, কারা বলেছিল, এবং সেই থেকে ধূমকেতুর নাম কি দেওয়া হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট এটা, শুমেকার আর লেভি। তোমরা কিন্তু বানান সহকারে পড়বে, হ্যাঁ? বানান না করে পড়লে এগুলো কিন্তু লেখার সময় ভুল হতে পারে। তারপরে বলছি এই নিয়ে অনেক গবেষণা চলেছে, তারপর চারপাশে আকাশে সব কিছু জানার চেষ্টা করছে, এই পৃথিবী হচ্ছে সব কিছুই, যা কিছু আছে সবই মহাবিশ্ব, এসব নিয়েই আমাদের মহাকাশ বিজ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞানীরা আরও গবেষণা করছেন। তোমরা যত বড় হবে এই নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তাহলে এই বলে আমি 171 পাতায় এই পরিবেশ আর আকাশ নিয়ে তোমাদের যে বিষয়টা ছিল আমি শেষ করলাম। তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করে নেবে, আর বই ভালো করে পড়বে, বানান করে করে, যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে ফলো করো, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো কমন পাবে, ঠিক আছে? এই বলে আমি আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন আসছো সবাইকে ধন্যবাদ জানাই। তারা কিন্তু আমার চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে?